গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে নিহার রঞ্জন গুপ্তের লেখা গোয়েন্দা গল্প সর্প অঙ্গুরীয়। কয়েকদিন থেকেই দেখছিলাম কিরিটি একটা জাল দলিলের রহস্য উদ্ঘাটনের ব্যাপারে বিশেষভাবে ব্যস্ত আছে। গতকাল সন্ধ্যা থেকেই আকাশটা মেঘলা করে আছে। একটা থমথমে গুমোট গরম, প্রাণ যেন হাঁপিয়ে উঠছে। একটা চেয়ারের উপরে বসে সামনের একটা টিপয়ের উপর একটা দলিল নিয়ে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে কিরিটি আত্মসমাহিত হয়ে আছে। আমি আনমনে একটা ইংরেজি সাময়িক পত্রের পাতাগুলো বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টাচ্ছিলাম। সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ পাওয়া গেল। কিরিটি দলিলটা থেকে চোখ না তুলেই বলল, শ্রীমান জংলি বাহাদুর অত দ্রুত পদবিক্ষেপে আসছেন কেন? জংলি ঘরে এসে প্রবেশ করল হাঁপাতে হাঁপাতে। কিরে, অত হাঁপাচ্ছিস কেন? কিরিটি পূর্ববৎ দলিলটার দিকে নজর রেখে প্রশ্ন করল। বললাম, বাবুর সঙ্গে দেখা হবে না, তা আমাকে মুখ খিচিয়ে মারতে এলো। হাঁপাতে হাঁপাতে জংলি বলল। মারতে এলো? বলিস কিরে, কে মারতে এলো? কে আবার? নিচে যে লোকটা এসেছে, একটা বড় গাড়িতে করে এসেছে তো, একেবারে মাথা যেন কিনে নিয়েছে। সত্যিই তো। দেখো তো সুব্রত, কে এমন অভদ্র ব্যক্তি এলেন? হাসতে হাসতে কিরিটি আমাকে বলল। অগত্যা সোফা ছেড়ে উঠতেই হলো। নিচে গিয়ে দেখি, সর্বনাশ, এই যে নবীপুর স্টেটের রাজা বাহাদুর স্বয়ং। মহারাজ, আপনি? হ্যাঁ। আচ্ছা অভদ্র চাকর তো আপনাদের। বলছি বিশেষ জরুরি কাজ আছে, মিস্টার রায়ের সঙ্গে দেখা করতে চাই। তা বলল বাবু ব্যস্ত, দেখা হবে না। আসুন আপনি, ওর কোনো দোষ নেই, ওর উপরে ওরকমই আদেশ ছিল। রাজা বাহাদুরকে নিয়ে উপরে চললাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই কিরিটি সাদর আহ্বান জানালো। কি সৌভাগ্য, আসুন আসুন। রাজা বাহাদুর কিরিটির আহ্বানে আসন গ্রহণ করলেন। আপনার সঙ্গে একটু প্রাইভেট কথা ছিল মিস্টার রায়। কিরিটি কাগজটা সরিয়ে রেখে সহাস্য মুখে বলল, বলুন। সুব্রত আমার দক্ষিণ হস্ত, আপনি তো জানেন, নির্ভয়ে বলুন। সেবারে আমার উইলের ব্যাপারে বুঝেছি। আপনার বুদ্ধিটা বেশ প্রখর, তাই আপনার কাছেই এলাম। আমার সেই ঝানু নায়েবটাকে আপনার মনে আছে তো? দ্যাট ইম্প অফ এ স্যাটান। ষড়যন্ত্র করে সে আমার বোকা ছেলেটার সঙ্গে তার মেয়েটির বিবাহ দিয়ে আমার সমস্ত সম্পত্তিটা বাগাবার চেষ্টায় ছিল। হ্যাঁ, মনে আছে বই কি, কিরিটি মৃদু হাস্যের সঙ্গে জবাব দিল। এটাও সেই শয়তানির কীর্তি। আই এম শিওর। আমাদের বংশে একটা 5 পুরুষের সম্পত্তি আংটি ছিল, সাপ আংটি। সাপের 2 চোখে 2 হীরা বসানো। মূল্য তার অবশ্য এমন কিছু হবে না, কিন্তু ওটাই আমাদের ঘরের লক্ষ্মী। এক কাপালিক আমাদের পূর্বপুরুষকে দান করেছিলেন এবং বলেছিলেন ওই আংটি যতকাল আমাদের ঘরে থাকবে, আমাদের সৌভাগ্য লক্ষ্মীও ততকাল আমাদের ঘরে অচলা থাকবেন। বুঝতেই পারছেন? হ্যাঁ বলুন। সেই আংটিটা ওই শয়তান চুরি করেছে। চুরি করেছে? আংটিটা কোথায় ছিল? কোথায় আবার থাকবে, আমার ডান হাতের অনামিকাতেই ছিল। সহসা কিরিটি রাজা বাহাদুরের হাতের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনার হাতে যে আংটিটা দেখছি, ওটা একটা ইমিটেশন, নকল আংটি। কাল রাত্রেই প্রথম টের পেলাম। ওকে আমি খুনি করে ফেলতাম, কিন্তু শেষ পর্যন্ত হাদা গঙ্গারামটার জন্যই তো পারিনি। ও ব্যাটা একেবারে বেগে বসেছে, ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না। তা বুঝলেন কি করে যে আংটিটা আসল নয়, নকল? কিরিটির কথায় রাজা বাহাদুর যেন একেবারে ক্ষেপে গেলেন। তিরিক্ষিভাবে বললেন, আসল আংটি আমি চিনি না? আর 24 বছর ধরে সে আংটিটা ব্যবহার করছি। দেখুন না। বলতে বলতে আঙ্গুল থেকে আংটিটা খুলে কিরিটির সামনে এগিয়ে দিতে দিতে বললেন, সাপের চোখের পাথর 2 কি হীরা? ও তো কাঁচ, সামান্য কাঁচ। কিরিটি আংটিটা তুলে নিয়ে দেখতে লাগলো। আমিও আংটিটা ভালো করে দেখবার জন্য ঝুঁকে পড়লাম। আসল কি নকল জানি না, আংটিটা কিন্তু সত্যি অপূর্ব। 2টি সাপ পরস্পর পরস্পরকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। একটি সাপের মাথা আর একটি সাপের মাথার পাশাপাশি। 2টি সাপের বাইরের দিকের একটি করে চোখে পাথর বসানো। এটা নকল? হ্যাঁ হ্যাঁ, বললাম তো আপনাকে।
তাছাড়া দেখুন না, আংটিটা দেখলেই বোঝা যায় একেবারে নতুন, ভিতরের দিকে একটুও ক্ষয় হয়নি। সত্যি রাজা বাহাদুরের কথাই ঠিক, শয়তানটাকে আমি ছাড়িনি, প্রাসাদেই আটকে রেখেছি। আমি স্থির নিশ্চিত ও ছাড়া আংটি আর কেউ নেয়নি, নিতে পারে না। ওর গহ্বর থেকে আংটিটা আপনাকে উদ্ধার করে দিতে হবে। যত টাকা চান আপনি, আমি দেব। কিন্তু না না মিস্টার রায়, আপনি আর কিন্তু করবেন না, আংটিটা আপনাকে উদ্ধার করে দিতেই হবে। ধরুন আপনার অনুমান যদি সত্যি হয়, নায়েবজি যদি আংটিটা চুরি করে থাকেন, সেটা কি আর তিনি কাছে রেখেছেন? তার বাড়ি ঘরদোর সার্চ করলেন না কেন? বাড়ি ঘর চালচুলো আছে নাকি কিছু ওর? আমার প্রাসাদেই তো থাকে ফ্যামিলি নিয়ে। ও ও তা জিজ্ঞেস করেছিলেন? করিনি, ভয় পর্যন্ত দেখিয়েছি। বেটা ঝানু কেবলই বলে জানি না। এমনও তো হতে পারে সত্যি সত্যি উনি আংটিটা নেননি। নেননি মানে? ওই নিশ্চয়ই নিয়েছে, তাছাড়া আর কার এত বড় বুকের পাটা হবে? আপনি আমার সঙ্গে চলুন, আপনার কাছে নিশ্চয়ই ওর জোরাজোরি খাটবে না, আংটি বের করে দিতে পথ পাবে না। এখন তো ঠিক সময় করে উঠতে পারছি না রাজা বাহাদুর, কাল সকালের দিকে যাব। কাল সকালে? হ্যাঁ, যদি সত্যি আংটিটা তিনি নিয়ে থাকেন এবং আপনার ওখানেই তিনি থাকেন, তাহলে আংটি ওই প্রাসাদের মধ্যেই আছে, অন্য কোথাও যায়নি। আর আংটি ওর কাছে থাকলে খুঁজে বের করে নিতে এমন কিছুই কষ্ট হবে না। হ্যাঁ, ভালো কথা। আপনি যে আমার কাছে এসেছেন, উনি তা জানেন কি? না, ঘুণাক্ষরেও কাউকে জানতে দিইনি সে কথা। বেশ, তবে সেই কথাই রইল। আপনি এখন যান, কাল সকালে আমি যাব। পরের দিন প্রত্যুষেই আমরা নবীপুর স্টেটের দিকে রওনা হলাম। বুঝে উঠতে পারছিলাম না ঠিক, আংটিটা যদি সত্যি সেই ভদ্রলোক চুরি করে থাকেন, তবে সেটা কিরিটি খুঁজে বের করবে কেমন করে? ছোট্ট একটা আংটি খুঁজে বের করা কি এত সহজ? অত বড় একটা প্রাসাদের মধ্যে এ যে খড়ের গাদায় ছুঁচ খুঁজে বেড়াবার মতো। কিন্তু কিরিটি যেন একান্ত নির্বিকার, কোনো দুশ্চিন্তা যেন তার ও ব্যাপারে নেই। গাড়ি চালাচ্ছিল হীরা সিং, আমরা দুজনে পশ্চাতের সিটে বসে পাশাপাশি। হঠাৎ আমি প্রশ্ন করলাম, যাচ্ছিস তো, আংটি খুঁজে বের করতে পারবি তো? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? রাজা বাহাদুর যা বলে গেলেন, যদি আসলে ব্যাপারটা তাই হয়, তবে রামগতি মুখুজ্জের কাছ থেকে আংটিটা উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হয়তো হবে না। আমার বক্তব্য হচ্ছে, তুই যখন সেখানে যাচ্ছিস, তখন নিশ্চয়ই লাইন অফ অ্যাকশন একটা মনে মনে এঁকে নিয়েছিস। না রে না, আসল কথা কি জানিস, ওই বদ্ধ পাগল রাজা বাহাদুরকে আমার বড্ড ভালো লাগে। গতবারের সেই উইল চুরি সংক্রান্ত ব্যাপারের পর থেকেই কেমন যেন ওর উপরে আমার একটা দুর্বলতা জন্মে গিয়েছে। স্রেফ সেই দুর্বলতাই আমাকে আজকে নবীপুরে টেনে নিয়ে এসেছে। তাছাড়া আরও একটা কথা আছে, রাজা বাহাদুর যে সর্প অঙ্গুরীয়ের কথা বললেন, সেই অঙ্গুরীয়টার কথা বহুদিন পূর্বে একবার আমি আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম। কি রকম? 4 পুরুষ আগে চৌধুরী বংশের সনাতন চৌধুরী নবাবের দরবারে সামান্য টাকা মাইনের চাকরি করতেন। লোকটার দান ধ্যানে প্রচুর হাত ছিল। একবার এক কাপালিককে নদীর স্রোত থেকে সনাতন চৌধুরী বাঁচান। কথিত আছে, সেই কাপালিকেই নাকি সন্তুষ্ট হয়ে সনাতন চৌধুরীকে ওই মন্ত্রপুত সর্প অঙ্গুরীয়টি দেন, এবং সেই থেকেই চৌধুরী বংশের সৌভাগ্যের সূত্রপাত হয়েছে, এবং কালক্রমে নবাব দরবার থেকে উনি রাজা উপাধি লাভ করেন। ওই সঙ্গে নবীপুরের জমিদারিও চাকরান হিসেবে লাভ করেন। তুই তো জানিস, মন্ত্রতন্ত্র আমি মানি না, বিশ্বাসও করি না। শুনেছি নাকি আংটিটা মন্ত্রপুত এবং অদ্ভুত ক্ষমতাও আছে আংটিটার। তাই তো যদি আংটিটা খুঁজে পাওয়া যায়, একবার দেখবার ইচ্ছা আছে। এতক্ষণে কিছুটা বোঝা গেল। নবীপুর স্টেটে যখন এসে আমরা পৌঁছালাম, বেলা তখন অপরাহ্ন প্রায়। সে আমলের তৈরি প্রকাণ্ড প্রাসাদ অতীত স্থাপত্য শিল্পের সাক্ষ্য দিচ্ছে। কাছারি বাড়িতেই রাজা বাহাদুর আমাদের জন্য অপেক্ষা করছিলেন। স্বাগত সম্ভাষণ জানালেন তিনি। বাইরে কাছারি ঘরে কর্মচারীরা সব কাজ নিয়ে ব্যস্ত। রাজা বাহাদুর আমাদের সঙ্গে করে নিয়ে একেবারে তার খাস কামরায় উপস্থিত হলেন।
2-4টে কথাবার্তার পর রাজা বাহাদুর হঠাৎ এক সময় বললেন, আমি বলিনি কাল আপনাকে মিস্টার রায়, ওই শয়তানটাই আমার আংটিটা চুরি করেছে? ইডিয়ট! রুনুটা আজ সকালে সে কথা স্বীকার করেছে। সত্যি? হ্যাঁ, ডাকাচ্ছি সেই গর্ধবটাকে, আপনি নিজে জিজ্ঞাসা করে দেখুন না। ভৃত্যকে দিয়ে রাজা বাহাদুর তক্ষুনি তার একমাত্র পুত্র রনেন চৌধুরীকে ডেকে পাঠালেন। রনেন চৌধুরীর বয়স 23-24-এর বেশি হবে না। অত্যন্ত সুশ্রী চেহারা, তবে চোখে মুখে কেমন যেন একটা বোকা বোকা ভাব। দেখলেই অত্যন্ত গোবেচারি টাইপের বলে মনে হয়। বসুন রনেনবাবু। কিরিটি রনেন চৌধুরীকে বসবার জন্য আহ্বান জানালো। রনেনবাবু একটা খালি চেয়ার টেনে নিয়ে বসলেন। অতপর কিরিটি রাজা বাহাদুরের দিকে তাকিয়ে বলল, যদি কিছু মনে না করেন রাজা বাহাদুর, আমি ওকে আপনার অনুপস্থিতিতে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। বেশ, করুন। বলতে বলতে হঠাৎ ছেলের দিকে তাকিয়ে রাজা বাহাদুর বললেন, নাও লিসেন, যদি মিস্টার রায়ের কাছে কোনো কথা গোপন করবি তো একসঙ্গে তোকে এবং তোর ওই ইডিয়ট শ্বশুরকে গুলি করে মারব, পাশাপাশি দাঁড় করিয়ে, মনে থাকে যেন। অতপর রাজা বাহাদুর প্রস্থান করলেন। কিরিটি 2-4টে অন্য কথার পর কুমার বাহাদুরকে সোজা একেবারে বলল, আপনি বোধহয় শুনে থাকবেন কুমার, আপনাদের বংশের সমস্ত সৌভাগ্যের মূল সর্প অঙ্গুরীয়টি আপনার বাবার আঙ্গুল থেকে কিছুদিন আগে চুরি গেছে। জানি, মৃদু কণ্ঠে জবাব দিলেন কুমার। এও নিশ্চয়ই জানেন আপনাদের বংশের অনেকখানি প্রেস্টিজ ও ওই সর্প অঙ্গুরীয়ের সঙ্গে জড়িত হয়ে আছে। জানি। আবার সেই পূর্বের মতো ছোট্ট সংক্ষিপ্ত জবাব। আপনার বাবা মানে রাজা বাহাদুরের ধারণা আপনাদের নায়েব রামগতিবাবুই নাকি? জানি। কিন্তু সে সম্পর্কে আপনার কি ধারণা সেটুকুই কেবল আপনার কাছে আমি জানতে চাই। আংটিটা তিনিই নিয়েছেন, তবে এটা বুঝতে পারছি না কি করে তিনি নিলেন বাবার হাত থেকে আংটিটা। আপনার বাবার শয়নকক্ষে কি ওর যাতায়াত ছিল? হ্যাঁ, তা কখন কখন জানবই কি। তবে যে সময় আংটিটা চুরি গেছে বলে বাবার ধারণা তার মাসখানেক আগে থাকতেই তিনি ডান পাটা ভেঙে শয্যাশায়ী হয়ে আছেন। শয্যাশায়ী হয়ে আছেন? ডান পা ভেঙে? কিরিটি হঠাৎ পাল্টা প্রশ্ন করে। হ্যাঁ, মাস 1.5 হবে। হঠাৎ একদিন দোতলার সিঁড়ি থেকে নামতে গিয়ে পা স্লিপ করে পায়ের হাড় ভেঙে যায়। সেই থেকেই তিনি পা প্লাস্টার করে শয্যাশায়ী হয়ে আছেন। কোথায় তিনি থাকেন? শুনেছি আপনাদের এই প্রাসাদের মধ্যেই নাকি তিনি? হ্যাঁ, প্রাসাদের উত্তর মহলে তিনি থাকেন। একটা কথা কুমার বাহাদুর, আপনি জানলেন কি করে যে আংটিটা তিনিই নিয়েছেন? গতকাল সন্ধ্যায় আমি বাবার সন্দেহ সম্পর্কে প্রশ্ন করায় বললেন আংটিটা নাকি তার কাছেই আছে। আমাদের বিবাহের দিন তিনি সেটা আমাকে আবার ফিরিয়ে দেবেন। আর একটা কথা, যদি কিছু মনে না করেন কুমার বাহাদুর, তো জিজ্ঞাসা করি? করুন। রামগতিবাবুর মেয়েটিকে কি সত্যি আপনি বিবাহ করতে চান? হ্যাঁ, মিনুকে আমি ভালোবাসি, কিন্তু বাবা মত দিচ্ছেন না কিছুতেই। তার অমতের কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? বাবা বলেন বংশে ওরা আমাদের থেকে ছোট, কিন্তু আজকাল ওসব ব্যাপার কেউ মানে নাকি? আচ্ছা, আপনি এবার যেতে পারেন। কুমার রনেন এরপর নমস্কার জানিয়ে কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। রাজা বাহাদুরের সাহায্যে পথ চিনে আমরা উত্তর মহলে রামগতি বাবুর কক্ষে প্রবেশ করলাম। ঘরখানি বেশ প্রশস্ত এবং মূল্যবান সাজসজ্জায় সজ্জিত। একটা পালঙ্কের উপরে রামগতি বাবু শুয়েছিলেন এবং তার মাথার ধারে বসে অপরূপ রূপলাবণ্যময়ী একটি কিশোরী তাকে বই পড়ে শোনাচ্ছিল। বুঝলাম ওই কিশোরী রামগতি বাবুর কন্যা এবং কুমার বাহাদুর ওই কিশোরীকেই বিবাহ করতে চান। আমরা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিশোরী নিঃশব্দে ঘর হতে বের হয়ে গেল। রামগতি কিরিটিকে চিনতে পেরেছিলেন এবং বারেক মাত্র কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, কিরিটি বাবু, আসুন আসুন, কি সৌভাগ্য,
শেষ পর্যন্ত রাজাবাহাদুর আংটিটির ব্যাপারে আপনাকে টেনে নিয়ে এলেন। কিন্তু কি প্রয়োজন ছিল বলুন তো? রুনুকে তো আমি বলেছি কাল আংটিটা আমার কাছেই আছে, বিবাহের দিনই সেটা ফেরত দেব। কিন্তু এটা কি আপনার নিছক জুলুম হচ্ছে না রামগতিবাবু? জুলুম? বলুন শঠে ষাট্ঠং, বুড়োকে এবার বাগে এনেছি। বিয়ে দাও, আংটি নাও। বলছেন আমি জুলুম করছি, কিন্তু জুলুম আমি করিনি, করছেন উনি। এতকাল সকলে জেনে এসেছে মিনুর সঙ্গে কুমারের বিবাহ হবে, আজ হঠাৎ উনি বেঁকে বসেছেন। এত কাণ্ডের পর এই বিবাহ না হলে আমার মেয়েটির কি দশা হবে সে কথা একবারও উনি ভাবছেন না। আংটিটা আপনি ফেরত দিয়ে দিন রামগতিবাবু, আমি কিরিটি কথা দিচ্ছি এ বিবাহ যাতে হয় আমি তা করব। বিশ্বাস করি না মশাই, ও বাস্তুভুগুকে একবার হাতের মুঠোর মধ্যে যখন এনেছি তখন কার্যোদ্ধার না হওয়া পর্যন্ত আমি আর সে বস্তু ফেরত দেব না। আমি বলছি তাতেও না? না, স্বয়ং ভগবান এসে বললেও না। এই আপনার শেষ কথা? সহসা কিরিটির কণ্ঠস্বরটা যেন কঠিন হয়ে ওঠে। হ্যাঁ। রামগতিবাবু? মশাই, এ আপনার উইল খুঁজে বের করা নয়। কঠিন ব্যঙ্গের সঙ্গে কথা কয়টি বললেন রামগতিবাবু। এবং আমারও সংকল্প শুনুন, আংটি না নিয়ে এ ঘর থেকে আমি বেরোচ্ছি না। বজ্র কঠোর কণ্ঠে কিরিটি বলল। বটে, বেশ, চেষ্টা করে দেখুন তাহলে। কিরিটি রামগতির কথা আর কোনো প্রত্যুত্তর না দিয়ে সোজা গিয়ে একেবারে এক ধারে যে খালি চেয়ারটা ছিল সেটার উপরে উপবেশন করল এবং একান্ত নির্বিকারভাবেই পকেট হতে চামড়ার সিগারেট কেসটা বের করে একটা সিগারে অগ্নিসংযোগ তৎপর হলো। আগাগোড়া সমস্ত ব্যাপারটা কেমন যেন একটু কটু ও তিক্ত বলে মনে হয়। ঘরের আবহাওয়াটাও যেন হঠাৎ কেমন থমথমে ভারী হয়ে উঠেছে। কিরিটি একান্ত নির্বিকারভাবে বসে সিগারটা থেকে ধূমোদগীরণ করছে। চক্ষু দুটি মুদ্রিত। আমি যেন কেমন বিহবল হয়ে পড়লাম এবং বলতে লজ্জা নেই বোকার মতো ফ্যালফ্যাল করে ঘরের চতুর্পার্শ্বে তাকাতে লাগলাম। পূর্বেই বলেছি ঘরটি বেশ সুন্দরভাবেই বহু মূল্যবান আসবাবে সুসজ্জিত। দুখানি দামি কাউচ, একটা আয়না বসানো আলমারি, একটা দেরাজ, একটা লোহার সিন্দুক। ভাবতে লাগলাম নিজের অজান্তেই, রামগতি কোথায় সেই মূল্যবান অঙ্গুরীয়টি গোপন করে রাখতে পারে, কোথায় সেটা রাখা সম্ভব। হঠাৎ এমন সময় সেই কিশোরী মেয়েটি এক কাপ দুধ নিয়ে কক্ষ মধ্যে এসে প্রবেশ করল এবং বরাবর বাপের শয্যার সামনে এসে ধীর শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনার দুধ। এখন থাক মা, খিদে নেই। সেই কখন খেয়েছেন, এখনো খিদে হয়নি বাবা? না মা, থাক, তুই বরং পানের ডিবেটা দিয়ে যা। কিশোরী দুধের কাপটা সামনের টিপয়ে নামিয়ে রেখে অদূরে দেরাজের উপরে রক্ষিত পানের ডিবেটা বাপের হাতে এনে তুলে দিল। দেখলাম রামগতির পান খাওয়ার অভ্যেসটা বেশ ভালোই আছে। দাঁত মাড়ি ও ওষ্ঠের অবস্থাটা দেখলেই বোঝা যায় লোকটি একজন পাক্কা পানখোর। ডিবে থেকে গোটা 5 পান মুখের মধ্যে ঠেসে দিয়ে বালিশের গায়ে হেলান দিয়ে বেশ আরাম করে উঠে বসে বালিশের তলা থেকে হাতড়ি একটা হাতের দাঁতের চৌকো জর্দার কৌটাই হবে বোধহয় বের করলেন। আয়েশের সঙ্গে পান চিবুতে চিবুতে জর্দার কৌটা থেকে জর্দা খানিকটা বের করে আলগোছে মুখ গহ্বরে নিক্ষেপ করলেন। কিরিটির দিকে তাকালাম। দেখি কিরিটি আর চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রামগতির দিকে। মিথ্যে কষ্ট করছেন রায়মশাই। হঠাৎ রামগতির কণ্ঠস্বরে চমকে গিয়ে ফিরে তাকালাম ভদ্রলোকের মুখের দিকে। অদ্ভুত একটা ব্যঙ্গ ও কৌতুক মিশ্রিত চাপা হাসির গর্বোচ্ছ্বাস যেন সুস্পষ্ট হয়ে উঠছে রামগতির। রামগতি আবার বলতে লাগলেন, তার চাইতে ওই রাজাবাহাদুরকে গিয়ে বলুন তাড়াতাড়ি ব্যাপারটা চুকিয়ে দিক, আংটি তিনি পেয়ে যাবেন। রামগতির কথার কোনো জবাব না দিয়ে কিরিটি এবারে কিশোরীর দিকে তাকিয়ে বলল, এদিকে এসো তো। কিশোরী এগিয়ে গেল কিরিটির দিকে। কি নাম তোমার? মিনু রানী। তোমাদের মহলটা আমাকে একবার ঘুরিয়ে দেখাবে মিনু রানী?
মিনু বাপের মুখের দিকে তাকালো। জামা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। রামগতি মেয়ের মুখের দিকে তাকিয়ে অনুমতি দিলেন। চলুন, এসো সুব্রত, মহলটা একবার ঘুরে দেখে আসা যাক। মিনুকে অনুসরণ করে আমরা দুজনে দরজার দিকে অগ্রসর হলাম। হঠাৎ পেছন হতে রামগতির গলা শোনা গেল। বেড প্যানটা ঠিক আছে তো মা, বাথরুমে? হ্যাঁ বাবা। দরজাটা অমনি বাইরে, তাহলে ভেজিয়ে দিয়ে যাস মা। তিনজনে বাইরে বের হয়ে এলাম। মিনু দরজার কপাট দুটো টেনে দিল। হঠাৎ এমন সময় কিরেটি বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই এগো সুব্রত, আমি উপরে রাজা বাহাদুরের সঙ্গে একবার দেখা করে আসছি। সহসা কিরিটি মত পরিবর্তন করতে দেখে বুঝতে পারলাম বিশেষ কোনো উদ্দেশ্যই কিরিটি আমাদের ওই জায়গা থেকে সরিয়ে দিতে চায়। বিনা বাক্য ব্যয়ে দুজনে অগ্রসর হলাম। আগে আগে চলছে মিনু, পশ্চাতে আমি তাকে অনুসরণ করে চলেছি। চকিতে পেছন দিকে ফিরে তাকাতেই দেখলাম রামগতির ঘরের ভেজানো দ্বারের ফাঁকে চোখ দিয়ে কিরিটি কি যেন দেখবার চেষ্টা করছে। মিনিট 20 বাদে যখন ঘরের মধ্যে ফিরে এলাম আমি একা, দেখি ঘরের মধ্যে কিরিটি একেবারে রামগতির শয্যা ঘেঁষে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে রামগতির দিকে তাকিয়ে। রামগতি শয্যার উপরে ঠিক পূর্ববত বসে এবং তাকিয়ে আছেন কিরিটির মুখের দিকে। এমন সময় রাজা বাহাদুর এসে কক্ষ মধ্যে প্রবেশ করলেন, তার সঙ্গে রাজবাড়ির গৃহ চিকিৎসক। এই যে রাজা বাহাদুর, আসুন। ইনি আপনার পারিবারিক চিকিৎসক বুঝি? হ্যাঁ, ডাক্তার অধিকারী, রাজা বাহাদুর জবাব দিলেন। নমস্কার, আপনাকে একটু কষ্ট দিলাম ডাক্তার অধিকারী, কিরিটি বলল। না না, কষ্ট কি, ডাক্তার প্রত্যুত্তর দিলেন। আপনি ওর গায়ে প্লাস্টার করেছেন না? হ্যাঁ, প্লাস্টার দেখে মনে হচ্ছে 2-1 দিন আগে বোধহয় প্লাস্টারটা বদলানো হয়েছে। ডাক্তার যেন কিরিটির প্রশ্নে একটু বিব্রত বোধ করেন। একটা ঢোক গিলে মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ 3 দিন আগে প্লাস্টারটা বদলে দিয়েছি। পায়ের ফ্র্যাকচারটা সেট হয়ে গিয়েছে? না এখনও, কিন্তু প্লাস্টারটাও আপনার ঠিক পারফেক্ট হয়নি। লক্ষ্য করলাম সহসা ডাক্তারের মুখখানা যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে ডাক্তার বললেন, কেন বলুন তো? অত ঢিলে কখনো প্লাস্টার হয়? তাতে করে প্লাস্টারিং করবার ইফেক্টই তো পাওয়া যায় না। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কয়েক বছর আগে আমার এক বন্ধুর ডান পায়ের একটা হাড় ফ্র্যাকচার হয়েছিল। তাকে 2 মাস হাসপাতালে প্লাস্টার করা অবস্থায় থাকতে হয়েছিল। এ সম্পর্কে আমার কিছু কিছু জ্ঞান আছে। তাছাড়া প্লাস্টারের ডান দিকটা কেমন একটু সুপুরির মতো উঁচু হয়ে আছে। নির্বাক বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে আমরা কিরিটির কথাগুলো শুনছিলাম। কিরিটির শেষ কথায় ডাক্তার যেন একেবারে বোবা হয়ে গিয়েছেন বলে মনে হলো। সহসা কিরিটির কণ্ঠস্বর জাদু মন্ত্রে যেন তীব্র কঠোর হয়ে উঠল। ডাক্তার, এক্ষুনি আমাদের সামনে রামগতিবাবুর পায়ের প্লাস্টারটা আপনাকে কাটতে হবে। কিরিটির কথায় সহসা ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। কয়েকটা মুহূর্ত কঠিন পাথরের মতো স্তব্ধতা। প্লাস্টার কাটতে হবে? হ্যাঁ, কারণ ওই প্লাস্টারের মধ্যেই রাজা বাহাদুরের আংটিটা লুকানো আছে, আর আপনার সাহায্যেই উনি আংটিটা ওর মধ্যে লুকিয়ে রেখেছেন। রাজা বাহাদুর গর্জন করে উঠলেন, ইউ ট্রেচারাস ফেলো, আই শ্যাল শুট ইউ। রাম দাও, আমার রাইফেল দাও। সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ফিরতি পথে কিরিটিকে প্রশ্ন করতেই সে বলল, প্রথমটা আমিও ভাবতে পারিনি যে প্লাস্টারের মধ্যেই আংটিটা লুকানো আছে। ঘর হতে বের হয়ে আসবার সময় হঠাৎ শুনতে পেলাম রামগতি বলছেন বাথরুমে যাবেন। তখনই আমার মনে সন্দেহ জাগলো। পায়ে প্লাস্টার করা অবস্থায় কোনো পেশেন্ট পায়ে হেঁটে বাথরুমে যেতে পারে না, আর ডাক্তারও তো অ্যালাউ করেন না। তাই তোদের সঙ্গে না গিয়ে দরজার ফাঁক দিয়ে দৃষ্টি দিতেই দেখলাম রামগতি অনায়াসে হেঁটেই বাথরুমে চলে গেলেন। হঠাৎ আমার মনে পায়ের প্লাস্টারের কথা উদয় হলো। অতি প্রকৃষ্ট স্থানে আংটিটি গোপন করে রাখবার চেষ্টা, কিন্তু সঙ্গে সঙ্গে এও মনে হলো প্লাস্টারের মধ্যে রাখতে হলে তাকে ডাক্তারের সাহায্য নিতে হবে। স্টেটের একজন সামান্য ডাক্তারকে কিছু অর্থ দিয়ে তার সাহায্য নেওয়া এমন কিছু বিচিত্র ব্যাপার নয়।
সর্বোপরি ঘরের মধ্যে প্রবেশ করে রামগতির পায়ের প্লাস্টার ঢিলা দেখে ও নজর দিয়ে একটা জায়গায় উঁচু দেখতে পেয়ে প্লাস্টারের সম্বন্ধে আমার সন্দেহ ঘনীভূত হলো। অবিলম্বে রাজা বাহাদুরকে ডাকিয়ে ডাক্তারকে ডাকতে পাঠালাম এবং স্থির করলাম সোজা একেবারে ডাক্তারকে চার্জ করব। সত্যি সে যদি অপরাধী হয়ই তবে সে আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তারপর তো তুই দেখলি কেমন ধুয়ে ধুয়ে চার মিলে গেল। অদ্ভুত বিশ্লেষণ শক্তি তোর কিরিটি। কিছু না, কেবল কমন সেন্স। একটু ভাবলে তুইও পারবি। শেষ কথাটা না বললে অন্যায় হবে। শেষ পর্যন্ত কিরিটির বিশেষ অনুরোধে রাজা বাহাদুর মিনু রানীকে পুত্রবধূ করতে স্বীকৃত হয়েছেন, তবে রামগতিকে ক্ষমা করেননি, তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন। শেষ হল নিহাররঞ্জন গুপ্তের লেখা গোয়েন্দা গল্প সর্প অঙ্গুরীয়। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।